আজকের ক্লাসে আপনাদেরকে লেট এবং গিভ দিয়ে ইংরেজিতে কথা বলা শেখাবো। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে নেন তাহলেই আপনি হাজার হাজার শব্দ তৈরি করতে পারবেন কারোর সাহায্য ছাড়াই। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। ইংরেজিতে লেট এটার অর্থ হচ্ছে দাও, গিভ এটারও অর্থ হচ্ছে দাও। তাহলে আমরা কোনটা কখন ব্যবহার করব সেটা আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। বাংলাতে এই দাও কথাটা আমরা অনেক রকম ভাবে ব্যবহার করতে পারি। যেমন আমাকে যেতে দাও, এটাকে আমরা বলতে পারি আমাকে যেতে দে। এটাকে আমরা এমনি করেও বলতে পারি যে আমাকে যেতে দেন। তাহলে আমরা দাও, দে বা দেন এই তিনটাই কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে আমরা যখনই কোনো বাক্যের শেষে দাও, দে বা দেনকে খুঁজে পাবো তখনই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো হয় লেট ব্যবহার হবে না হলে গিভ ব্যবহার হবে। তো চলুন আমরা জেনে নিই কোথায় আমরা লেট ব্যবহার করব আর কোথায় আমরা গিভ ব্যবহার করব। কোনো বাংলা বাক্যের মধ্যে যদি আপনি ক্রিয়া অর্থাৎ কাজ খুঁজে পান তাহলে সেটাতে আমরা লেট ব্যবহার করব। আর কোনো বাংলা বাক্যের মধ্যে যদি আমরা কোনো বস্তুর নাম খুঁজে পাই তাহলে সেটাতে আমরা গিভ ব্যবহার করব। তাহলে এই দুইটা জিনিস নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে। যদি কোনো বাংলা বাক্যে আমরা ক্রিয়া খুঁজে পাই তাহলে সেটাতে আমরা লেট ব্যবহার করব, আর যদি কোনো বাংলা বাক্যের মধ্যে আমরা কোনো বস্তুর নাম খুঁজে পাই তাহলে সেটাতে আমরা গিভ ব্যবহার করব। যেমন ধরুন আমাকে যেতে দাও, আমাকে মোবাইল দাও। এই দুইটা বাংলা বাক্যে আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে আমরা একটাতে দেখতে পাচ্ছি ক্রিয়া রয়েছে আর একটাতে দেখতে পাচ্ছি একটা বস্তুর নাম রয়েছে। যেতে এটা হচ্ছে একটা ক্রিয়া আর বস্তুর নাম মোবাইল। তাই আমরা চোখ বন্ধ করে বলতে পারি প্রথম বাক্যে আমরা লেট ব্যবহার করতে পারি আর দ্বিতীয় বাক্যটিতে আমরা গিভ ব্যবহার করতে পারি। তো চলুন আপনাদেরকে কিছু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। তো তার আগে আপনাদেরকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে। যদি আমরা কোনো বাংলা বাক্যে ক্রিয়াকে দেখতে পাই তাহলেই আমরা শব্দের প্রথমে চোখ বন্ধ করে লেট লিখে ফেলবো, তারপরে আমরা অবজেক্টকে রাখবো। অবজেক্ট কোনগুলো চলুন আপনাদেরকে একটু সহজ করে বলে রাখি আমরা কোথায় কি ব্যবহার করব। আমরা আই এটার জন্য মি ব্যবহার করি, ইউ এটার জন্য আমরা ইউই ব্যবহার করব, উই এটার জন্য আমরা আস ব্যবহার করব, হি এটার জন্য আমরা হিম ব্যবহার করব, সি এটার জন্য আমরা হার ব্যবহার করব, দে এটার জন্য আমরা দেম ব্যবহার করব। নেম যে কোনো নাম যদি হয় তো নামের পরিবর্তে আমরা নামই ব্যবহার করব। ইট এটার জন্য আমরা ইটি ব্যবহার করব। তো আপনাদেরকে এই অবজেক্ট গুলোকে একটু মাথায় রাখতে হবে। অবজেক্ট এটার পরে এবার আমরা ভার্বের ফার্স্ট ফর্ম রাখবো। তাহলে এই সূত্রটা নিশ্চয়ই আমাদের সকলেরই মাথায় থাকবে। এবার আসুন আমরা গিভ এটার জন্য সহজ করে একটা সূত্র মাথায় রাখি। সেটা হচ্ছে যদি আমরা কোনো বাংলা বাক্যের মধ্যে কোনো বস্তুর নাম দেখতে পাই তাহলে আমরা চোখ বন্ধ করে প্রথমেই আমরা গিভ লিখে ফেলবো, তারপরে আমরা অবজেক্টকে রাখবো, তারপরে আমরা নাউন রাখবো অর্থাৎ নামটা লিখে ফেলবো। এবার আসুন আমরা কিছু উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তো আপনারা নিজেরাই বলুন এটা আমরা লেট দিয়ে বানাবো নাকি গিভ দিয়ে বানাবো? হ্যাঁ, এটা আমরা লেট দিয়ে বানাবো কারণ এখানে আমরা ক্রিয়া দেখতে পাচ্ছি, তাই এটা আমরা লেট দিয়ে বানাবো। তো আমরা সূত্রতে বলেছিলাম শব্দের প্রথমেই আমরা চোখ বন্ধ করে লেট লিখে ফেলবো, তো এখানে আমরা লেট লিখে ফেলছি। এরপর আমরা অবজেক্টকে রাখবো বলেছিলাম। তো এখানে আমাকে এটার জন্য আমরা আই দেখতে পাচ্ছি, তো এখানে তো আমরা আই লিখতে পারবো না, এখানে আমাদেরকে এর অবজেক্টটা রাখতে হবে মি। তো আমরা এখানে মি লিখে ফেলছি। আর ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে গো, যেতে এটার ইংরেজি হবে গো। তাহলে হচ্ছে লেট মি গো, লেট মি গো। আচ্ছা, এটা যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে বলি তাহলে কি রকম হবে? আমাকে যেতে দাও এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে আমাকে যেতে দিও না, আমাকে যেতে দিও না। তাহলে এটা আপনি কিভাবে ইংরেজিতে লিখবেন? আপনাকে কিছুই করতে হবে না, শুধু শব্দের প্রথমে একটা ডোন্ট বসিয়ে দিন তাহলে আপনার নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ডোন্ট লেট মি গো, ডোন্ট লেট মি গো, তাহলেই আপনার হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও। তো আপনারাই বলুন এটা আমরা লেট দিয়ে লিখবো নাকি গিভ দিয়ে লিখবো? ইয়েস, এটা আমরা গিভ দিয়ে লিখবো, কারণ কি ভাত একটা বস্তুর নাম, তাই আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা তো আমরা গিভ দিয়ে লিখবো। তো আমরা সূত্রতে বলেছিলাম শব্দের প্রথমেই আমরা গিভকে রাখবো, তো আমরা শব্দের প্রথমেই গিভ রাখছি।
তো এবার দেখুন আমরা আমাকে এর জন্য তো আমরা আই ব্যবহার করতে পারবো না, এখানে আমাকে এর অবজেক্ট ব্যবহার করতে হবে মি, তো আমরা মি বসিয়ে নিচ্ছি। আর এরপরে আমরা নাউনকে রাখবো বলেছিলাম, তো ভাত এটাই হচ্ছে নাম, তো এর ইংরেজি হচ্ছে রাইস, তো আমরা এখানে রাইস লিখে ফেলছি। তাহলে হয়ে যাচ্ছে গিভ মি রাইস, গিভ মি রাইস, এর অর্থ আমাকে ভাত দাও। এটাকেই যদি আমরা নেগেটিভ করি তাহলে কিভাবে বলবো? হ্যাঁ, আমরা বলবো আমাকে ভাত দিও না, আমাকে ভাত দিও না। এটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো? ওই যে বললাম, শব্দের প্রথমে শুধু আপনি ডোন্ট বসিয়ে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে হবে ডোন্ট গিভ মি রাইস, ডোন্ট গিভ মি রাইস, আমাকে ভাত দিও না। নেক্সট উদাহরণ দেখুন, রাহুলকে কলম দাও। তো এখানে আমরা কলম একটা নাম দেখতে পাচ্ছি, একটা বস্তুর নাম, এটা দেখে আমরা বলতে পারবো এটা গিভ দিয়ে বানাতে হবে। তো চলুন আমরা গিভ দিয়ে বানিয়ে ফেলি। শব্দের প্রথমেই আমরা গিভ রাখবো বলেছিলাম, তো আমরা গিভ লিখে ফেলছি। তারপর আমরা অবজেক্টকে রাখবো বলেছিলাম, তো এখানে নেম, এটার অবজেক্ট হবে নেমই। তো এখানে আমরা রাহুল লিখে ফেলছি। তারপর আমরা নাউনটা লিখবো বলেছিলাম, তো এখানে কলম, এটার ইংরেজি হবে এ পেন, তাহলে হবে গিভ রাহুল এ পেন। আর এটাকে যদি আপনি নেগেটিভ করতে চান, ঠিক একই রকম ভাবে শব্দের প্রথমে একটা ডোন্ট বসিয়ে দিন, তাহলে হয়ে যাবে ডোন্ট গিভ রাহুল এ পেন, রাহুলকে কলম দিও না। নেক্সট উদাহরণ দেখুন, তাকে যেতে দাও, তাকে যেতে দাও। এটা আপনারাই বলুন, এটা আমরা কি দিয়ে বানাবো? হ্যাঁ, এখানে আমরা লেট দিয়ে বানাবো, কারণ এটাতে আমরা ক্রিয়া দেখতে পাচ্ছি, যেতে একটা ক্রিয়া, তাই এটা আমরা লেট দিয়ে বানাবো। তো চলুন আমরা শব্দের প্রথমে লেট লিখে ফেলছি, তারপরে আমরা অবজেক্ট রাখবো বলেছিলাম। তো এখানে হি তো আমরা লিখতে পারবো না, এটার অবজেক্ট হচ্ছে হিম, তো আমরা হিম লিখে ফেলছি। তারপর দেখুন আমরা ভার্বের ফার্স্ট ফর্মটা লিখবো বলেছিলাম, তো এখানে যেতে, এটার ইংরেজি হবে গো, তাহলে হবে লেট হিম গো, লেট হিম গো। এটা যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমরা ঠিক একই রকম ভাবে শব্দের প্রথমে ডোন্ট বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের নাচতে দাও, আমাদের নাচতে দাও। এখানে নাচা একটা ক্রিয়া, আর এটা দেখে আমরা বলতে পারি এটা লেট দিয়ে বানাতে হবে। তো চলুন আমরা লেট দিয়ে বানিয়ে ফেলি, লেট আস ডান্স, লেট আস ডান্স। এটা যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাই তাহলে আমরা ঠিক একই রকম ভাবে শব্দের প্রথমে একটা ডোন্ট বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে ডোন্ট লেট আস ডান্স, আমাদের নাচতে দিও না। এবার আপনাদেরকে জানাবো লেট আস আমরা কোথায় ব্যবহার করব। লেট আস আমরা প্রস্তাব দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। যেমন ধরুন, আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি যে চলো ইংরেজি পড়ি, বা বলতে পারি চলো আজ সিনেমা দেখি, বা বলতে পারি চলো আজ গান করি। তো এইরকম প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আমরা লেট আস ব্যবহার করব। তার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে শব্দের প্রথমে আমরা লেট লিখব, তারপরে আস, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার ওয়ার্ডস। লেট আস এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস, তো আপনি লেট আসও ব্যবহার করতে পারেন, লেটসও ব্যবহার করতে পারেন, এটা আপনার ওপর নির্ভর করে। তো চলুন আমরা এই উদাহরণগুলোই একটু ফলো করি। চলো ইংরেজি পড়ি, এটাকে আমরা বলতে পারি লেট আস রিড ইংলিশ, বা বলতে পারি লেটস রিড ইংলিশ। তেমনি করে চলো আজ সিনেমা দেখি, এটাকে আমরা বলতে পারি লেটস ওয়াচ মুভি টুডে, লেটস ওয়াচ মুভি টুডে। চলো আজ গান করি, এটাকে আমরা বলতে পারি লেটস সিং টুডে, লেটস সিং টুডে। আমরা প্রথমে জেনে নেব হ্যাভ টু বা হ্যাজ টু আমরা কোথায় ব্যবহার করব। বাধ্যতা বোঝানোর জন্য হবে, হয় বা হচ্ছে, এই অর্থে আমাদেরকে হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এমন অনেক কথাই বলে থাকি, যেমন ধরুন আমাকে করতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে যেতে হবে, এই ধরনের কথাগুলোই মূলত আজকে আমরা ইংরেজিতে বলা শিখব হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার করে। এবার কথা হচ্ছে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু কার পরে ব্যবহার করব। আসুন এটাও আমরা একটু সহজে আয়ত্ত করে নিই। প্লুরাল নাম্বারের সাথে আমাদেরকে হ্যাভ টু ব্যবহার করতে হবে, সিঙ্গুলার নাম্বারের সাথে আমাদেরকে হ্যাজ টু ব্যবহার করতে হবে। আই এবং ইউ, ইউ অর্থাৎ তুমি অর্থেও আমাদেরকে হ্যাভ টু ব্যবহার করতে হবে। এই দুইটাই কিন্তু সিঙ্গুলার, তবুও আমাদেরকে হ্যাভ টু ব্যবহার করতে হবে। দেখুন আমাদের স্ক্রিনে কিছু প্রোনাউন চলে এসেছে। এই প্রোনাউনগুলো যখন কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় তখন সেগুলোকে বলা হয় সাবজেক্ট। আমরা যে সাবজেক্টগুলো সব থেকে বেশি ব্যবহার করি সেগুলোই আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করা হয়েছে।
এবার আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য 4টি ভার্ব নিয়ে নিচ্ছি। ডু, ডু মানে করা। লার্ন, লার্ন মানে হচ্ছে শেখা। রিড, রিড মানে পড়া। গো, গো মানে হচ্ছে যাওয়া। আমরা হ্যাভ টু বা হ্যাজ টু এর পরে এই ভার্বগুলোকে ব্যবহার করব। এবার আসুন আমরা ইংরেজিতে বাক্য বানানো শিখি। তো এখান থেকে আমরা আই কে নিয়ে নিচ্ছি। আই এর পরে আমরা কি ব্যবহার করব বলেছিলাম? ইয়েস, আমরা আই এর পরে হ্যাভ টু ব্যবহার করব বলেছিলাম। তো আমরা হ্যাভ টু বসিয়ে নিচ্ছি। এবার আমরা এখান থেকে যে কোনো একটা ভার্ব নিয়ে নিচ্ছি। তো আমরা ডু কে নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। এবার আমরা উই দিয়ে বাক্য বানাবো। তো আমরা উই কে এখানে বসিয়ে নিচ্ছি। উই এটা একটা প্লুরাল নাম্বার, তাই আমরা হ্যাভ টু ব্যবহার করব। তো আমরা হ্যাভ টু বসিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটা ভার্ব বসিয়ে দেবো। তো এখান থেকে আমরা ডু কেই নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু ডু, আমাদেরকে করতে হবে। এবার আমরা ইউ দিয়ে বাক্য বানাবো। তো আমরা ইউ কে এখানে বসিয়ে নিচ্ছি। এবার যদি আপনারা একটু লক্ষ্য করেন, ইউ তুমি অর্থেও আমাদেরকে হ্যাভ টু ব্যবহার করতে হবে। তো আই এবং ইউ এই দুইটা সিঙ্গুলার হলেও আমাদেরকে হ্যাভ টু এর ব্যবহার করতে হয়। তো আমরা হ্যাভ টু বসিয়ে নিচ্ছি। এবার আমরা ডু কে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে, তোমাকে করতে হবে। বা আপনারা ইউ হ্যাভ টু ডু এটার অর্থ তোমাদেরকে করতে হবে এটাও বলতে পারেন। তো এভাবেই কিন্তু খুব সহজে বাক্য বানানো যায়। আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে খুব সহজেই কিন্তু ইংরেজিগুলোকে আপনার নিজের আয়ত্তে নিয়ে চলে আসতে পারবেন। এবার আসুন আমরা দেই দিয়ে বাক্য বানাই। দে হ্যাভ টু ডু, তাদেরকে করতে হবে। এবার আমরা হি দিয়ে বাক্য বানাবো। হি হ্যাজ টু ডু, দেখুন এখানে আমরা হিটা পেয়েছি সিঙ্গুলার, সেই জন্য আমরা এখানে হ্যাজ টু ব্যবহার করলাম। হি হ্যাজ টু ডু, তাকে করতে হবে। বা আপনি বলতে পারেন সি হ্যাজ টু ডু, তাকে করতে হবে। হি ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। নেম মানে যে কোনো ধরনের নাম। তো আমরা নাম দিয়ে একটা বাক্য বানাই। রহিম হ্যাজ টু ডু, রহিমকে করতে হবে। ইট হ্যাজ টু ডু, ইট হ্যাজ টু ডু, ইহাকে করতে হবে। এবার আমি এই সব বাক্যগুলো থেকে ডু ভার্বটি মুছে দিয়ে লার্ন অ্যাড করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। উই হ্যাভ টু লার্ন, আমাদেরকে শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে শিখতে হবে বা তোমাদেরকে শিখতে হবে। দে হ্যাভ টু লার্ন, তাদেরকে শিখতে হবে। হি হ্যাজ টু লার্ন, তাকে শিখতে হবে। সি হ্যাজ টু লার্ন, তাকে শিখতে হবে। রহিম হ্যাজ টু লার্ন, রহিমকে শিখতে হবে। ইট হ্যাজ টু লার্ন, ইহাকে শিখতে হবে। এবার আমি এই বাক্যগুলো থেকে লার্নকে মুছে দিয়ে রিড যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। উই হ্যাভ টু রিড, আমাদেরকে পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তে হবে বা তোমাদেরকে পড়তে হবে। দে হ্যাভ টু রিড, তাদেরকে পড়তে হবে। হি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে। সি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে। রহিম হ্যাজ টু রিড, রহিমকে পড়তে হবে। ইট হ্যাজ টু রিড, ইহাকে পড়তে হবে। এবার আমি সব বাক্যগুলো থেকে রিডকে মুছে দিয়ে গো যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। উই হ্যাভ টু গো, আমাদেরকে যেতে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে বা তোমাদেরকে যেতে হবে। দে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হবে। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। সি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। রহিম হ্যাজ টু গো, রহিমকে যেতে হবে। ইট হ্যাজ টু গো, ইহাকে যেতে হবে। এভাবেই কিন্তু আপনারা হ্যাভ টু বা হ্যাজ টু এর পরে যে কোনো ভার্ব বসিয়ে পড়তে পারবেন। আমি আপনাদেরকে 3টি বাক্য দিচ্ছি। আমাকে খেতে হবে, তোমাকে জানতে হবে, তাকে নাচতে হবে। এই 3টা বাংলা বাক্যের ইংরেজি কি হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি দেখতে চাই আপনারা আজকের ভিডিও থেকে কতটা শিখতে পেরেছেন। আপনাদের যদি কোনো ভুল হয় সেই ভুলটা আমি আপনাদেরকে অবশ্যই শুধরে দেব। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।